ওকে, শুরু করতেছি। তো আমরা 3-এর 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তাই না? 3-এর 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, সবাইকে হোমওয়ার্কটা দিয়েছিলাম, হোমওয়ার্কটা সামনে রাখি। 3-এর 4 থেকে শুরু করছি। 3-এর 4 থেকে শুরু করি। 3-এর 4-এ কি বলেছে? সবাই বইটার সামনে নেই। একটি বৃত্ত 0 0 2 x, 0 সরি 3-এর 4 হচ্ছে একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষ দুটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে। তো বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায়, এবং x ও y অক্ষ দুটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে। তাহলে আগে একটু চিত্রটা অঙ্কন করে একটু বুঝতে হবে এটা আসলে কি বলতে চাচ্ছে। কিছু কিছু জায়গায় আমাদের চিত্র অঙ্কনটা জরুরি, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে চিত্র অঙ্কনটা না করলে আমাদের বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমার মূল বিন্দু ও। এখন আমাদেরকে বলেছে যে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তো এই বৃত্তটা হচ্ছে আমাদের মূল বিন্দু দিয়ে যাবে। তো মূল বিন্দু দিয়ে গেলে অবশ্যই সে x অক্ষ এবং y অক্ষকে একটা নির্দিষ্ট অংশতে ছেদ করবে। তো কি বলেছে দেখেন, x অক্ষের ধনাত্মক দিককে কত অংশ, বইয়ের দিকে তাকান, x অক্ষের ধনাত্মক দিকে খেয়াল করেন। আমি কিন্তু এই বৃত্তটাকে প্রথম চতুর্ভাগে এঁকেছি, ফার্স্ট কোয়াড্রেন্ট এঁকেছি। কেন ফার্স্ট কোয়াড্রেন্ট এঁকেছি? আমাকে বলা হয়েছে যে কথা বলছি যে আমাকে এটা কি বলেছে যে x অক্ষ এবং y অক্ষের ধনাত্মক দিকে, তার মানে অবশ্যই আমার এই জিনিসটা কি ক্লাসে থাকতে হবে। এখন x অক্ষকে কত অংশতে কাটে? সে 3 অংশতে, মূল বিন্দুতে ছেদ করে এবং x অক্ষকে সে কতটুকু অংশতে কাটে? 3 অংশ। তার মানে এই মূল বিন্দু থেকে x অক্ষকে যে বিন্দু পর্যন্ত কাটে সেই বিন্দু পর্যন্ত তার মান কত? 3 একক, রাইট? x অক্ষকে যে বিন্দুতে সে কাটে সেই বিন্দু পর্যন্ত হচ্ছে 3 একক। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কি 3, 0 বলা যায়? এই বিন্দুটার স্থানাঙ্ক কি 3, 0 বলা যায়? কেন? কারণ মূল বিন্দুতে কেটেছে এবং এইখানে y অক্ষের কোনো জায়গা নেই, তাই এটা কি হচ্ছে x এর মান শুধু রয়েছে, তাই হচ্ছে x, 0 বা 3, 0। আবার y অক্ষতে সে কোন বিন্দুতে কেটেছে? কতটুকুতে? 5 অংশ। তো y অক্ষতে সে যেহেতু 5 অংশতে কেটেছে, তাহলে y অক্ষের ভ্যালুটা কি হবে? 0,5। তাহলে এখন দেখো, এখন কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যায়। কিভাবে? যেহেতু সে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি? 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক কি? 0,0। এবং আমরা জানি মূল বিন্দু দিয়ে কোনো বৃত্ত গমন করলে তার c এর ভ্যালু কত হয়? c এর ভ্যালু 0 হয়। এবং এখন এই বৃত্তটি মূল বিন্দুর সাথে 0,5 এবং 3,0 বিন্দুগামী বলা যায়। তাহলে এখন কি এটা 3-এর 1 আর 3-এর 2 এর অঙ্কের মতো হয়ে গেল না? এখন জাস্ট আমি কথাটুকু একটু লিখে দিই। কথাটুকু কি? ফার্স্টে শুরু করব, মনে করি বৃত্তের সমীকরণ। চিত্রটা থাকবে, মনে করি বৃত্তের সমীকরণ। জি স্যার বলেন। একদম উপর অংশটি দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। মনে করি বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। কি অবস্থা স্যার? বাইক ব্যথা হয়ে গেছে স্যার? কি করছেন স্যার? বললেন কি স্যার? আচ্ছা, এরপরে 1 নং বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? x অক্ষকে 3 অংশতে ছেদ করে, তাই না? তাহলে এইভাবে লিখব, যেহেতু এটাকে 1 নং সমীকরণ দিলাম, যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে ধনাত্মক দিকে ছেদকৃত অংশের মান বা পরিমাণ বা দৈর্ঘ্য 3 একক।
হ্যাঁ, তো এটাতে কি 30 বিন্দু, এটা আমাকে লিখে দিতে হবে না? 30 বিন্দু আমি কোত্থেকে পাইছি সেটাই তো লিখতেছি। যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে ধনাত্মক দিকে ছেদকৃত অংশের দৈর্ঘ্য 3 একক, সুতরাং বৃত্তটি অবশ্যই x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এইটুকু লেখার পরে আমি পেলাম 3,0 বিন্দুটি। তার মানে 1 নং বৃত্তটি কি 3,0 বিন্দুগামী? 1 নং বৃত্তটি কি হবে? 3,0 বিন্দুগামী। ওকে, সুতরাং 1 নং বৃত্তটি 3,0 বিন্দুগামী হলে এখন আমরা কি x এবং y এর জায়গায় কি 3 আর 0 এর মান বসায় দিব। সো 3 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2g ইনটু 3 প্লাস 2f ইনটু 0 প্লাস c ইজ ইকুয়ালস টু 0, বা 9 প্লাস 0 প্লাস 6g প্লাস 0 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। সুতরাং 9 প্লাস 6g প্লাস c ইজ ইকুয়ালস টু 0, ইকুয়েশন নাম্বার 2। বুঝতে পারলাম? ঠিক একই প্রসেসে এখন আমরা, যেহেতু 1 নং বৃত্তটি y অক্ষকে ধনাত্মক দিক দিয়ে ছেদকৃত অংশের দৈর্ঘ্য 5 একক, সুতরাং বৃত্তটি অবশ্যই y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করবে। এটুকু লিখেন, আমি এটার উপরে মুছবো। এইটুকু লিখবেন। সবাই করুক। চারটা 9 বাজে। লিখেছি সবাই? আচ্ছা, তাহলে এইটুকু অংশ বুঝবো। এইটুকু অংশ তো আমার আছে অলরেডি। এখন শুরু করবো এভাবে। আবার যেহেতু সবাই মাথায় থাকবে সবার, আবার যেহেতু 1 নং বৃত্তটি y অক্ষকে ধনাত্মক দিকে ছেদকৃত অংশের দৈর্ঘ্য 5 একক, সুতরাং বৃত্তটি অবশ্যই y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। সুতরাং 1 নং বৃত্তটি 0,5 বিন্দুগামী হলে 1 নং বৃত্তটি 0,5 বিন্দুগামী হলে, তাহলে এখানে মানগুলো বসাবো। 0 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2g ইনটু 0 প্লাস 2f ইনটু 5 প্লাস c ইজ ইকুয়ালস টু 0, বা 0 প্লাস 25 প্লাস 0 প্লাস 10f প্লাস c ইজ ইকুয়ালস টু 0। সুতরাং 25 প্লাস 10f প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। ইকুয়েশন নাম্বার 3। আবার যেহেতু বৃত্তটি মূলবিন্দুগামী, সো মূলবিন্দুগামী যেহেতু ডিরেক্টলি বলে দিতে পারি, সুতরাং c ইজ ইকুয়ালস টু 0। ধনাত্মক দিক মানে হচ্ছে এই যে এটা কি প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে x এর ধনাত্মক দিক কোনটা হবে? মূলবিন্দু থেকে ডান দিকে। আর y অক্ষের ধনাত্মক দিক কি হবে? মূলবিন্দু থেকে উপরের দিকে। এটাই বলা হচ্ছে, প্রশ্নে দেয়া আছে ধনাত্মক দিকের কথা, প্রশ্নে দেয়া আছে। বলো
দিকে বলা যায়? মহাক্ষেপ দিকে বলা যায়। আচ্ছা, এখন সবার 3 নাম্বার লেখা হয়েছে। এরপরে এই অংশ এখন আমরা 2 নাম্বার পেয়েছি, 3 নাম্বার পেয়েছি। 2 নাম্বারের সমীকরণে কি আসছে? 2 নম্বরের সমীকরণে কি আসছে? 9 + 6g + c। আর 3 নম্বরে কি আসছে? 25 + 10f + c। তাহলে উভয় 2 নম্বর এবং 3 নম্বরে c = 0 বসালেই কি আমি g এবং f এর মান পেয়ে যাব না? আমার সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্ণয় করার টার্গেট কি? g, f এবং c এর মান বের করা। সো আমরা 2 নং এবং 3 নং সমীকরণে g এবং c এর মান বসিয়ে আমরা g এবং f এর মান বের করব। ফাইন। সো এটুকু মুছবো। সবার লেখা হয়েছে? 2 নং সমীকরণে c = 0 বসিয়ে পাই। 2 নং সমীকরণে c = 0 বসিয়ে পাই। বলো সমীকরণটা বলো। 2 নং সমীকরণটা বলো। 6g + c = 0 বা 9 + 6g + 0 = 0 বা 6g = -9 বা g = -9/6। সুতরাং g = -3/2। সেটা গেল আমরা 2 নং সমীকরণে c এর মান বসিয়ে আমরা g এর মান বের করলাম। ফাইন। এখন 2 নং সমীকরণে আমরা c এর মান বসিয়ে f এর মান 3 নং সমীকরণে c = 0 বসিয়ে পাই। 3 নং সমীকরণ বলো। 25 একজন বলো। 25 + 10f + c = 0 বা 25 + 10f + 0 = 0 বা 10f = -25, f = -25/10 = -5/2। সো f এর মান পেয়ে গেলাম, g এর মান পেয়ে গেলাম। এখন আমরা বসাবো কোথায়? 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা বৃত্তের সমীকরণ পাবো। মুছলাম এই পার্টটা। 1 নং সমীকরণে g = -3/2, f = -5/2 এবং c = 0 বসিয়ে পাই। তাহলে c = 0 যদি বসাই তাহলে x² + y² + 2 * g এর ভ্যালু হচ্ছে -3/2 * x, f এর ভ্যালু হচ্ছে 2 * -f/2 * y plus c এর ভ্যালু 0 = 0। সুতরাং x² + y² - 3x - 5y plus 0 তো দেওয়ার দরকার নাই, = 0। ইহাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। অঙ্কটা কতবার বোর্ডে আসছে দেখেন। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। সর্বশেষ হয়েছে ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। আবারও বলতেছি, বৃত্ত চ্যাপ্টারটা যদি প্রতিটা অঙ্ক করাতে হয় আমার পক্ষে শেষ করা সম্ভব হবে না আগামী 1.5-2 মাসে। ঠিক আছে? তো অবশ্যই হোমওয়ার্কটা টাইম মতো করবেন। যেমন একের মধ্যে আমরা একটা অঙ্ক করিয়ে দিয়েছি, বাকিগুলো আপনাদের করতে বলেছে। 2 এর ভিতরে একটা করতে করে দিয়েছি, বাকিগুলো করতে বলেছি। 3 এর একটা করিয়ে দিয়েছি, 3 এর 1 এবং 3 এর
2, 3 করতে বলেছিলাম। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আপনারা করেছেন, এবং এটা না করলে আমার পক্ষে কিছু করার নেই। মিলে না কারণ অঙ্ক করেন, মানে মিলাইতে পারেন নাই, সেই জন্য মিলে না। ফাইন, এটা শেষ। রাস্তা দুই দিকে। হ্যাঁ এখন এই তো স্যার যাও। খেয়াল করো 3 এর 5 নাম্বার, সবাই বইয়ের দিকে যাও, সবাই বই পড়ো। 5 নাম্বার, সবাই বই ওপেন করো। 3 এর 5, সবাই বই ওপেন করো। 3 এর 5 কি বলা হচ্ছে? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স ও ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে যথাক্রমে এক্স, এইচ এবং কে অংশে ছেদ করে। তার মানে কি একই অঙ্ক কিনা? এইচ এক্স অক্ষকে কত অংশতে ছেদ করে? এইচ। তাহলে এক্স অক্ষকে ছেদকৃত অংশের পরিমাণ কি হবে? x, 0, এবং বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায়, রাইট? এবং y অক্ষকে কততে ছেদ করে? কে। তাহলে কি হবে? 0, কে। বলেন তো আর কিছু বাকি আছে কিনা 3 এর 5 নাম্বার অঙ্কটা করার জন্য? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, মাত্র ভাত খেতে মনে থাকে? বলতেছি, একটু বসেন, খেয়াল করেন কি বলছে প্রশ্নটাতে। যারা পরে আসছেন তাদেরকে আবার একটু বলতেছি কি বলছে। বলছে যে একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, যারা পরে আসছেন, একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। ভালো কথা, একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। তাহলে মূল বিন্দু দিয়ে গেলে সে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে ছেদ করবে, এবং এটা মূল বিন্দু দিয়ে তো সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো দিক দিয়ে যেতে পারতো, বাট এটা প্রথম চতুর্ভাগ দিয়েই যায়। সেটা আমার প্রশ্নের মধ্যে বলা আছে এক্স অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করে, ওয়াই অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করে। এটা হচ্ছে আমার বোঝার উপায়, রাইট? আমি 3 এর 5 বলতেছি। এখন এটা যদি মূল বিন্দু হয় তার স্থানাঙ্ক হচ্ছে 0, 0, তো মূল বিন্দুগামী সমীকরণ হচ্ছে c = 0। এখন এক্স অক্ষকে সে যে ছেদ করে, এক্স অক্ষকে সে ছেদ করে হচ্ছে এইচ অংশ পর্যন্ত। তাহলে এই 0 থেকে এইটুকু পর্যন্ত কতটুকু দূরত্ব? এইচ। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? h, 0। ওয়াই অক্ষকে সে ছেদ করে কতটুকু? কে অংশ। তাহলে এই অংশটুকু মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কে দূরত্ব। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 0, কে। তাহলে এই অঙ্কটা আর আগের অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে 3 এর 5 আমি করাবো না। ক্লিয়ার? ফাইন। সবাই চিত্রটা দরকার হলে এঁকে নিতে পারো, কিন্তু এটার মধ্যে কিন্তু 3 এর 4-এ আমরা যে ব্যাখ্যা দিয়েছি, এই যে h, 0 এবং 0, কে কিভাবে এসেছে এটা কিন্তু ব্যাখ্যা দিতে হবে। h, 0 এবং 0, কে কিভাবে এসেছে এটা ব্যাখ্যা দিতে হবে, যেটা আমি 3 এর 4-এ দিয়ে দিয়েছি। বুঝাতে পারলাম? চিত্রটাকে আঁকতে চাও না বুঝবো? বলেন। না, এখানে যেহেতু আমার এইচ আর কে দেওয়া আছে, কোনো স্থানাঙ্ক মান দেয়া নাই, তার মানে এটা ওই জি, এইচ এগুলো দিয়েই আমার কি আসবে? মান আসবে। ফাইন, বুঝে ফেললাম। এখন 4 নম্বরের প্রশ্নটা যদি দেখেন, 4-এর প্রশ্নটা যদি দেখেন, তাহলে দেখবেন 4-এর প্রশ্নের সাথে 4-এর যে কটা প্রশ্ন আছে বইয়ের দিকে তাকান। 4-এর প্রশ্নের সাথে সবগুলোর সাথে সরল রেখার সমীকরণ কানেক্টেড। 4-এর প্রশ্নের সাথে সবগুলোর সাথে সরল রেখার সমীকরণ কানেক্টেড। মূলত এটা আমাদের 3.4, 3.5 চ্যাপ্টারের কনসেপ্ট সাথে অ্যাড করা। এটা আমরা এখানেই শেষ করব। খুব বেশি জিনিস হার্ড না, বাট আমরা এটা একটু তুলনামূলকভাবে পরে করব। আমরা একটু ইজি জিনিসগুলো আগে শেষ করে আসি। আমাদের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার এই 3টা অঙ্ক কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। আজকে আমরা 5 নাম্বার, 6 নাম্বার শেষ করে 7 নাম্বার যতটুকু পারা যায় আমি চেষ্টা করব, বাট কোঅপারেট করতে হবে। নাম্বার 5 নম্বরে চলে যায়, পৃষ্ঠায় 162। প্রশ্ন দেখতে হবে। বলেন, তারপরে করব, বললাম তো। 5 নাম্বার, 5-এর 1 কি বলছে? এমন একটি বৃত্তের সমীকরণ যার স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক 9, 4 এবং যে বৃত্তটি 1, -2 বিন্দুগামী, এমন একটি বৃত্তের সমীকরণ অঙ্কন করো, মানে নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 9, 4। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে
তাহলে কি আমার আদর্শ সূত্র আমি সরাসরি যেতে পারি? পারি, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে আমার জন্য সবচেয়ে ইজি হয় যদি আমি এই সূত্রটায় যাই। কেন? ডিরেক্টলি আমার কাছে এইচ আর কে এর মান দেওয়া আছে, রাইট? এখন যদি এটার সাথে এটা আর এটার মধ্যে তো আসলে কোনো মূলত পার্থক্য নাই, কারণ এটা থেকে উপরেরটা থেকে নিচেরটা আসছে, তাই না? এখন যদি আমি বলি এখানে এই মানে এই জি এর জায়গায় আমি কেন্দ্রের মানটা মাইনাস সি হিসেবে বসাই দিলাম, এখানে মাইনাস জিটা বসাই দিলাম, বাট সি এর মানটা তো আমি বসাতে পারবো না, কারণ সি নির্ণয় করতে গেলে আমার কি লাগবে? সি নির্ণয় করতে গেলে আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এর ভ্যালুটা লাগবে, যে আর এর ভ্যালুটা আমার কি দেয়া নাই। দেয়া আছে কি? না, দেয়া নাই। সেই জন্য আমরা এই সূত্রটাতে যাব না। আমরা কোন সূত্রটাতে যাব? এই সূত্রটাতে। এখানে একটা কোশ্চেন করতে পারো, স্যার এই সূত্রটাতেও তো আর এর একটা অস্তিত্ব রয়েছে, এখানে আপনারা কি করবেন? এই জায়গাটা আরেক কাজ আমরা করতে পারবো, যদি আমরা আমাকে আরেকটা হিন্টস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে বৃত্তটি 1,-2 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় 1 এবং ওয়াই এর জায়গায় -2 বসালে আমাদের অঙ্কটা ইজিলি মিলে যাবে। এই দ্বিতীয় সূত্রটা অঙ্ক করলে যে মিলবে না তা না, বাট মাথায় রাখি শর্টকাট, যখনই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখনই আমরা আদি সূত্র, যেটাকে আমরা আদি সূত্র বলছি, সেই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবো, অঙ্কটা তাড়াতাড়ি মিলবে। কিসের স্থানাঙ্ক দেওয়া থাকলে? কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে। লিখো, যখন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া থাকবে তখন সরাসরি বৃত্তের আদি সূত্র ব্যবহার করব, বৃত্তের আদি সমীকরণ ব্যবহার করব। অন্যটা ব্যবহার করলে যে হবে না তা না, এটা ব্যবহার করলে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হবে। লিখে ফেলছি, এটা লিখে ফেলছি সবাই? ফাইন। যদি লিখে ফেলি তাহলে এখন আমরা 5-এর 1 নম্বর প্রশ্নটা আবার করব। যেমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রের স্থানাঙ্ক 9,4 এবং যা 1,-2 বিন্দুগামী। মুছে ফেলবো, মুছে ফেললাম। এখন 5 1 5 কি বলছে? মনে করি বৃত্তের সমীকরণ, তাড়াতাড়ি করতে হবে। বৃত্তের সমীকরণ x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। পিছনে এত কথা হলে আমি কিভাবে ক্লাস নিব? এটাকে নাম্বার দিলাম, সমীকরণ নাম্বার দিলাম 1 নং। দেয়া আছে বৃত্তটির কেন্দ্র কত? 9,4। আমি একটু জিনিসগুলো ডিটেইলসে লিখছি বোঝার সুবিধার জন্য, এত ডিটেইলসে পরীক্ষা হলে না লিখলেও চলবে। এই যেমন দেয়া আছে বৃত্তটির কেন্দ্র 9,4, এটা পরীক্ষা হলে না করলেও চলবে, বাট এই জিনিসগুলো যাতে প্র্যাকটিস প্রথম দিকে এরকম ডিটেইলসে লিখো, তাতে সমীকরণগুলো ইজিলি বুঝতে পারবে। এখন এটা যেহেতু দেয়া রয়েছে, তার মানে 1 নং বৃত্তটি এত কেন্দ্রগামী হলে এখানে এইচ আর কি এর জায়গায় 9 আর 4 বসবে। তাহলে 1 নং বৃত্তটি 9,4 কেন্দ্রগামী। সুতরাং 1 নং বৃত্তটি 9,4 কেন্দ্রগামী। h - x - 9 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখছি, এটাকে আমি আর ভাঙবো না, ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেয়া রয়েছে, সেটা এখানেই লিখে রাখি, যে দেয়া আছে বৃত্তটির কেন্দ্র 9,4 এবং বৃত্তটি 2,-1 বিন্দুগামী। 2,-1 বিন্দুগামী, সরি 1,-2, ওকে, 1,-2 বিন্দুগামী, 1,-2 বিন্দুগামী, রাইট?
তাহলে এখন 1 নং বৃত্ত আর 2 নং বৃত্ত তো একই জিনিস, জাস্ট 2 নং বৃত্ততে কি বসানো, কেন্দ্রটা বসানো। এখন আমি যদি বলি 1 নং বৃত্ত 2 নং বৃত্তটি 1, -2 বিন্দুগামী, তারপর তো আমি এই বৃত্তটাকেই নির্দেশ করছি, রাইট? তার মানে আমি এখন লিখব যেহেতু বা 2 নং বৃত্তটি, আমি জাস্ট নাম্বারগুলো দিচ্ছি বোঝার সুবিধার জন্য। 2 নং বৃত্তটি 1, -2 বিন্দুগামী হলে সো 1, -2 বিন্দুগামী হলে x এর জায়গায় কি বসবে 1, y এর জায়গায় কি বসবে -2। তাহলে দেখেন x এর জায়গায় 1 বসালাম, -9 হোল স্কয়ার প্লাস -2 -4 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। বলেন তো r এর মান বের হয়ে যাবে না? আচ্ছা, বা এখানে কি দাঁড়ায় -8 হোল স্কয়ার প্লাস -6 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার, বা r is equals to r square is equals to 64 plus 36, সুতরাং r square is equals to 100। এখন এই 2 নং সমীকরণে আমি r স্কয়ারের মান বসাতে পারি। 2 নং সমীকরণে r square is equals to 100 বসানো যায়? বুঝতে পারতেছি? হ্যাঁ বলেন। হ্যাঁ, একটা বৃত্তকে আমি অনেকগুলো নাম্বার দিচ্ছি। এইটা যে বৃত্ত, মনে করি বৃত্তের সমীকরণ, এই বৃত্তটাই আমার 9,4 কেন্দ্র নিয়ে 2 নং বৃত্ত হয়েছে। এখানে বৃত্তের মাথায় রাখো, আমার যদি বৃত্তে একটা হয়, একটা বৃত্ত যতগুলো বিন্দু দিয়ে যাবে ততগুলো সমীকরণ গঠন হবে। সেক্ষেত্রে 3টা 4টা 5টা সমীকরণ, 5টা বৃত্তের সমীকরণ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু 5টা বৃত্তের সমীকরণ 5টা বৃত্তকে নির্দেশ করে না, একই বৃত্তের 5টা সমীকরণকে নির্দেশ করে। বুঝাতে পারছি? খেয়াল করে আবার এই জিনিসটা একটু দেখি। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কেন্দ্রের সাপেক্ষে যদি এখানে একটা বিন্দু হয় a, এখানে যদি একটা বিন্দু হয় b, এখানে যদি একটা বিন্দু হয় c, কেন্দ্র থেকে o a এর স্থানাঙ্ক কি x1 y1 যদি আমরা ধরি, b এর স্থানাঙ্ক কি x2 y2, c এর স্থানাঙ্ক কি x3 y3, তাহলে এখন একটা জিনিস বলি, o বিন্দু থেকে a বিন্দু x1 y1 এর মান কি ডিফারেন্ট না? তাহলে o এর সাথে যেই সমীকরণ গঠন করবে o b এর সাথে কি একই সমীকরণ গঠন করবে না, কারণ এটার স্থানাঙ্ক কি ডিফারেন্ট। তার মানে ও এর সমীকরণ আলাদা, ও বি এর সমীকরণ আলাদা, কিন্তু সেই দুটি সমীকরণ পরস্পর সমান। কেন? কারণ ও এ আর ও বি পরস্পর কি সমান। আবার ও সি সেম জিনিস, এটার সমীকরণের সাথে কি ও বি বা ও এ মিলবে? মিলবে না, সমীকরণ ভিন্ন, কিন্তু তারা পরস্পর কি সমান। কেন? ব্যাসার্ধ সমান এবং একই বৃত্তের ব্যাসার্ধ, রাইট? তাই সমীকরণগুলো পরস্পর কি হবে? সমান হবে। তাহলে একই বৃত্তে অনেকগুলো সমীকরণ গঠন হতে পারে, কিন্তু সবগুলো সমীকরণই একটা বৃত্তকে নির্দেশ করবে। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এখন কি করব? এখন 2 নং সমীকরণে r স্কয়ার ইজ ইকুয়ালস টু 100 বসাবো। বসাই 2 নং সমীকরণে r স্কয়ার ইজ ইকুয়ালস টু 100 বসিয়ে পাই তো 2 নং সমীকরণ ছিল x - 9 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 100। ভাঙাই সমীকরণটাকে, বা x স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু x ইনটু 9 প্লাস 9 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 4 প্লাস 4 স্কয়ার মাইনাস 100 ইজ ইকুয়ালস টু 0, বা x স্কয়ার মাইনাস 18x প্লাস 81 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 মাইনাস 100 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 18x মাইনাস 8y, 81 আর 16 ক্যালকুলেটর কত আসে? -3। ওকে ফাইন, তাহলে -3 ইজ ইকুয়ালস টু 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। লিখেন, ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এটাই নির্ণয় করতে বলছে, অ্যানসারের সাথে মিলায় দেখেন। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। হয়েছে সবার? ওকে ফাইন। 5-এর 2 নাম্বার, 5-এর 1 শেষ, 5-এর 2 নাম্বার তাড়াতাড়ি করতে হবে। বলেন কোন জায়গায়, কোথায় মাইনাস?
শেষ সবার 5-এর 2 নম্বর প্রশ্নটা করেন। 5-এর 2 নম্বরে কি বলছে? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র 5 4, -5 এবং মূল বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 5-এর 2-এর অংশের প্রথম অংশটা কি? প্রথম অংশটা আমরা পারবো, পারবো না? দ্বিতীয় অংশটা আমাদের জন্য একটু আনকমন, তাই না? দ্বিতীয় অংশটা আমাদের জন্য আনকমন। দ্যাট মিনস এই সমীকরণ নির্ণয় করা পর্যন্ত কি আমরা পারবো? 5-এর 2-এর সমীকরণ নির্ণয় করা অংশ পর্যন্ত কি আমরা পারবো? তাহলে আমি জাস্ট এর পরের অংশটা কি দিয়ে করবো আমি একটু শিখিয়ে দেই। কি বলছে যে এর দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের, তাহলে মনে আছে যে আমাদের বৃত্তের আদর্শ সূত্র যদি x অক্ষকে ছেদ করে তাহলে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করার সূত্র কি? 2 × g² - c। মনে আছে? x অক্ষের খণ্ডিত অংশ আর y অক্ষের খণ্ডিত অংশ বের করার সূত্র কি হবে? 2 × √f² - c। বলেন 5-এর 2 নম্বরটা 5-এর 1 নম্বরটার চেয়ে ছোট কিনা? কেন? কারণ খেয়াল করেন এখানে আমি শুধু 0 0 বসালে আমার সমীকরণটাকে ছোট হয়ে যাচ্ছে না? 0 0 বসালে আমার সমীকরণটা কি ছোট হয়ে যাচ্ছে কিনা? তো সেখান থেকে আমার এই g² f² অর্থাৎ আমার কেন্দ্রের মান দুটো বের করে ফেলতে পারলেই আমরা কি করতে পারবো? এখানে কি বলা যায় যে 2 নং এখানে যখন বৃত্তটা হবে তখন 2 নং বৃত্তটা মূল বিন্দুগামী হলে এখানে আমরা x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে r এর মান পাবো। সেই r এর মানটা 2 নম্বর সমীকরণে বসালে এরকম একটা সমীকরণ পাবো। এই সমীকরণ থেকে কি আমরা -g এবং -f বা শুধু g এবং শুধু f এর মান নির্ণয় করতে পারবো না? পারবো কিনা? সো g এবং f এর মান নির্ণয় করতে পারলে এই সূত্রে বসিয়ে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, এই সূত্রে বসিয়ে y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করা যাবে। ওকে ফাইন। 5-এর 2 ডান। 5-এর 3 প্রশ্নটা পড়ে। আচ্ছা বলতেছি। আচ্ছা সূত্রটা লেখা আছে তোমার খাতায়। কে জানি বললেন আরেকবার বলতেন? আচ্ছা দেখেন আমরা এই আগের অঙ্কটাতে সমীকরণে কি পেয়েছি? x² + y² - 18x - 8y - 3 = 0 এই সমীকরণটা পেয়েছি। এখন এখন এটাকে যদি আমি মডিফাই করি, খেয়াল করেন x² + y² + 2 * -9 × x + 2 × -4 × y - 3 = 0। এটাকে যদি আমি এখন x² + y² + 2gx + 2fy + c এর সাথে তুলনা করি তাহলে g এর জায়গায় কি আছে? g এর জায়গায় কি আছে? -9। f এর জায়গায় কি আছে? এখন আমি এই প্রশ্নটাতে 5-এর 1 নম্বরে যদি বলতাম x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করো তাহলে 2 × √g² - c বের করতে পারতাম না? কেন? c এর পরিমাণও আমার দেয়া আছে -3। সেই y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ 2 × √f² - c বের করতে পারবো না? বেসিক ক্লাসে এগুলো বলছি তো, রাইট? তাহলে 5-এর 2 পারবো। 5-এর 3 প্রশ্নটা করি, আর ব্যাখ্যা করার সময় নেই না, তাহলে অঙ্কই বলে দেওয়া যেত। 5-এর 3 কি বলছে? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² - 4x + 5y + 9 = 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক। অর্থাৎ কি? এই কেন্দ্র এক, মানে আমি একটা বৃত্ত নির্ণয় করব, আরেকটা বৃত্ত আমার দেওয়া আছে। একটা বৃত্ত নির্ণয় করব, সেটা আমার নির্ণয় বৃত্ত। একটা বৃত্ত দেওয়া আছে, ওটা আমার প্রদত্ত বৃত্ত। প্রদত্ত বৃত্তের কেন্দ্র আর নির্ণয় বৃত্তের কেন্দ্র কি হবে? সেম হবে। বুঝতে পারছি? তাহলে শুরু করি। 5-এর 3 শুরু করি। 5-এর 3 স্যার এই কথা বললে তো এখন আপনি তো বেসিক ক্লাস সব অ্যাটেন্ড করছেন নাকি করেন নাই? করছেন কিনা বলেন? তাহলে তো সমস্যা। এখানে প্লাস c এর সাথে যদি -3 এর তুলনা করেন তাহলে c = কি আসবে? -3। তাহলে তো বেসিক ক্লাস আর নেওয়ার দরকার ছিল না, শুধু ক্লাসে নিলেই তো হইতো। 5-এর 3 খেয়াল করেন, মনে করি বৃত্তের সমীকরণ। এখন খেয়াল করেন এই আগের 5-এর 1 এবং 2-তে কেন্দ্র সরাসরি দেয়া রয়েছে। এই জন্য আমরা কি বলেছি? এই জন্য আমরা বলেছি কেন্দ্র সরাসরি দেওয়া থাকলে
আমরা ওই সূত্রটা ব্যবহার করব। এখানে আমাদের কেন্দ্রটা ডিরেক্টলি দেওয়া নেই, কিন্তু ইনডিরেক্টলি তো দেওয়া আছে। ইয়েস অর নো? যেহেতু ইনডিরেক্টলি দেওয়া রয়েছে এখানেও আমরা ওই সূত্রটাই ব্যবহার করব। বুঝতে পারছি কিভাবে? দেখি, এই যে দেখেন, মনে করি বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। ক্লিয়ার? বুঝতে পারছি? দেয়া আছে বৃত্তের সমীকরণ, আরেকটা দেয়া আছে কি সেটা? চাপায় দিন। এটা করা লাগবে? এতগুলো স্টুডেন্ট বের করতে পারবে সকালে দিয়ে খেয়াল করেন, দেয়া আছে বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। এটা কি আমার দেওয়া আছে, রাইট? এখন এইটাকে কি আমি একটু একটা লাইন মডিফাই করব। কিভাবে মডিফাই করব? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 2 ইনটু x প্লাস 2 ইনটু 5/2 ইনটু y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন g এর জায়গায় কি রয়েছে? f এর জায়গায় কি রয়েছে? কিন্তু আমার কেন্দ্র কি? মাইনাস g মাইনাস f। তাহলে আমার এই বৃত্তটার কেন্দ্র কি হবে? 2 মাইনাস 5/2 হবে আমার কেন্দ্র, রাইট? তাহলে আমি কি লিখব? নির্ণয় বৃত্তের কেন্দ্র লিখব না প্রদত্ত বৃত্তের কেন্দ্র? ফার্স্টে লিখব প্রদত্ত বৃত্তের কেন্দ্র। সুতরাং প্রদত্ত বৃত্তের কেন্দ্র লিখব 2, মাইনাস 5/2। প্রদত্ত বৃত্তের কেন্দ্র লিখলাম, ঠিক আছে? এখন প্রশ্ন মতে প্রদত্ত বৃত্ত এবং নির্ণয় বৃত্তের কেন্দ্র একই। সুতরাং নির্ণয় বৃত্তের কেন্দ্র কি বলবো? 2, মাইনাস 5/2। এটা হচ্ছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এখন এই যে কেন্দ্রটা, এটা কি আমার 1 নং সমীকরণে বসবে না? অর্থাৎ 1 নং বৃত্তটি 2, মাইনাস 5 কেন্দ্রগামী। অর্থাৎ 1 নং বৃত্তটি 2, মাইনাস 5/2 কেন্দ্রগামী। ঠিক আছে? তাহলে 1 নং বৃত্তটি যেহেতু এই কেন্দ্রগামী, এই মানটা কোথায় বসাবো? h এবং k এর জায়গায় বসাবো, রাইট? তাহলে h minus 2 whole square plus y minus 5/2 second bracket whole square is equals to r square। এটাকে একটু সাজিয়ে লেখা যায় h minus 2 whole square plus y plus 5/2 whole square is equals to r square। এটাকে আমি দিলাম 2 নং সমীকরণ। কি দিলাম? 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই 2 নং সমীকরণটা আবার কত বিন্দুগামী বলা আছে না? কইতে কত বলা আছে? 2 নং বৃত্তটি 3, মাইনাস 1 বিন্দুগামী। দেখো 5 এর 3 4 নম্বর দেখছিলাম। তাহলে 2, মাইনাস 1 বিন্দুগামী, রাইট? সেটা কি লিখবো? 2 নং বৃত্তটি, রাইট? তার মানে যেহেতু, সুতরাং 2 নং বৃত্তটি 2, মাইনাস 1 বিন্দুগামী হলে so 2 minus 2 whole square plus minus 1 plus 5/2 whole square is equals to r square। বা
0 প্লাস এখানে -2 প্লাস 5 এখানে আসলে 3/2 থাকবে হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। সুতরাং r স্কয়ার ইজ ইকুয়ালস টু 9/4। ঠিক আছে, এখন এই r স্কয়ারের মানটা আমি কোথায় বসাবো? 2 নং সমীকরণে। বুঝতে পারতেছি r স্কয়ারের মানটা কোথায় বসাবো? 2 নং সমীকরণে। তাহলে আমি কি পাবো? নির্ণেয় বৃত্তের সমীকরণটা পাবো। হ্যাঁ এই বৃত্ত যেটা 1 নং বৃত্ত সেটার কেন্দ্রটা পেয়েছি আমি প্রদত্ত বৃত্তের সমীকরণ থেকে। এই নির্ণেয় বৃত্তটাই আবার কি 2, -1 বিন্দু কেন? একটা বৃত্ত যে যে বিন্দু দিয়ে যায় x এবং y এর জায়গায় আমরা সেই মানটা বসাই। তাহলে এই জায়গায় x এবং y এর জায়গায় আমি 2 আর -1 বসিয়ে r এর মান পেয়েছি। তাহলে এই r স্কয়ারের মানটা আমি আবার কি 2 নং সমীকরণে বসাবো। প্রতিস্থাপন পদ্ধতিতেও তো তাই আসে। সেইখানে যদি আমি বসাই তাহলে আমি নির্ণেয় সমীকরণ পাবো, বৃত্তের সমীকরণ। তো 2 নং সমীকরণে আচ্ছা একটু কনফিডেন্ট একটু হাত তুলো তো। আমি যে বৃত্তের সমীকরণ নিয়ে লাস্ট এক সপ্তাহে কথা বলতেছি, লাস্ট একদিন ক্লাস করালাম, কয়জন বৃত্তের সমীকরণের অন্তর্গত করছে? 1, 2, 3 সবাই করছো? শিওর? 2 নং সমীকরণে r স্কয়ার ইজ ইকুয়ালস টু 9/4 বসিয়ে পাই x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কয়ার। r স্কয়ারের জায়গায় বসাবো 9/4 বা x স্কয়ার -2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 5/2 প্লাস 5/2 হোল স্কয়ার মাইনাস 9/4 ইজ ইকুয়ালস টু 0 বা x স্কয়ার -4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 2 কাটাকাটি গেলে 5y প্লাস 25/4 মাইনাস 9/4 ইজ ইকুয়ালস টু 0 বা x স্কয়ার -4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 5y প্লাস এটুকুর মধ্যে যদি লসাগু করি 25 মাইনাস 9/4 ইজ ইকুয়ালস টু 0 বা x স্কয়ার প্লাস y স্কয়ার -4x প্লাস 5y ওকে, এখানে একটা রইল +4 আর এখানে কত আসে 16/4 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার -4x প্লাস 5y এখানে আমার কত রয়েছে? +4 আর 16/4 এ কত হবে? 4 4 যোগ করলে কত হয়? 8। দেখো তো অ্যানসার মিলছে কিনা। মিললে এই হয় নির্ণয় বৃত্তের সমীকরণ। মিললে এই হয় নির্ণয় বৃত্তের সমীকরণ। হ্যাঁ 5/3 মিললে ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ লিখতে হবে। এটা ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। যাদের মিলছে তারা 5-এর 4 নম্বর প্রশ্নটা পড়েন। যাদের মিলছে 5-এর 4 নম্বর প্রশ্নটা পড়েন। কি বলছে? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা 3, বিন্দুগামী এবং যার কেন্দ্রটা রয়েছে x² + y² - 6x + 8y = 0 সমীকরণের মধ্যে, রাইট? সমীকরণের সাথে এক কেন্দ্রিক। তার মানে কি বলেন তো? 5-এর 3 আর 4 সেম অঙ্ক না? 5-এর 1 আর 2 সেম অঙ্ক। 1 করাইছি 2 করতে বলছি। 5-এর 3 আর 4 সেম অঙ্ক। 3 করাইছি 4 করতে বলছি। কোনো চেঞ্জ নাই। 3-এর 4 এবং 5 একই অঙ্ক। 4 করে দিয়েছি, 5 করতে বলেছি। এরকম ভাবে যদি এই হোমওয়ার্কগুলো আমাকে করে না দেখান বা আমাকে যদি এগুলো না বলেন, কোথাও কোনো প্রবলেম হলে তাহলে তো আমার পক্ষে একটা শেষ করা সম্ভব হবে না। বুঝাতে পারছি? এখন 5-এর 5 আবার করে দিব, 5-এর 6 আবার সেম অঙ্ক। 5-এর 5 করে দিব, 5-এর 6 আবার সেম অঙ্ক। একটা অঙ্ক ভালো মতো করে বুঝতে হবে, পরের অঙ্কগুলো নিজেদেরকে অবশ্যই ট্রাই করতে হবে। আচ্ছা, সবার এটা লেখা শেষ? বুঝে ফেলি। 5-এর 5 নাম্বার প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন। 5-এর 5 নাম্বার মনোযোগ দিয়ে পড়েন।
নাম্বার কি বলেছে দেখেন, 5 নম্বরে বলেছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,5, তার মানে এইচ আর কে এর মান দেয়া আছে, এইচ আর কে এর মান দেয়া আছে, তার মানে আমরা বৃত্তের সমীকরণ লিখে সেটাকে নাম্বার দিব 1 নং। 1 নং বৃত্তটি কত কেন্দ্রগামী বলা হয়েছে, কিন্তু সেই বৃত্তটি কোন বিন্দু দিয়ে অতিক্রম করবে সেইটা বলা নেই। সেটা কি হিসেবে বলা আছে, সেটা একটা সমীকরণ দেয়া রয়েছে। সেই সমীকরণটা কি, x² + y² + 4x - 6y - 12 = 0 সমীকরণ দেয়া রয়েছে। সেই বৃত্তের সমীকরণের যে কেন্দ্র, সেই কেন্দ্র দিয়ে 1 নং বৃত্তটি যায়। বুঝাতে পারছি? তাহলে এখন একটা জিনিস একটু বোর্ডের দিকে সবাই তাকাই। একটা হচ্ছে আমার প্রদত্ত বৃত্ত, একটা হচ্ছে আমার প্রদত্ত বৃত্তের সমীকরণ, একটা হচ্ছে আমার নির্ণেয় বৃত্তের সমীকরণ। দেখেন একটু 5 2 3 4 5, এটাকে আমরা 5 6 কিভাবে অ্যানালাইসিস করছি। একটা হচ্ছে প্রদত্ত বৃত্ত, একটা হচ্ছে নির্ণেয় বৃত্ত। এখন এই বৃত্তটা নির্ণয় করতে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে কেন্দ্র, আরেকটা লাগবে হচ্ছে বিন্দু, মানে পরিধির উপরস্থ বিন্দু, তাই না? একটা কেন্দ্র এইচ এবং কে এর মান, আরেকটা লাগবে বিন্দু এক্স আর ওয়াই এর মান, যেখান থেকে আমরা আর এর মান নির্ণয় করবো, রাইট অর রং? এখন প্রদত্ত বৃত্ত আমাকে কোথায় হেল্প করতেছে? প্রদত্ত বৃত্ত আমাকে কেন্দ্র সাপ্লাই দিতে পারে, আবার প্রদত্ত বৃত্ত আমাকে কি বিন্দু সাপ্লাই দিতে পারে। যে কোনো একটা দিবে, দুইটা কি দিতে পারবে না। তাহলে প্রদত্ত বৃত্ত আর নির্ণয় বৃত্তের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একই জিনিস। প্রদত্ত বৃত্ত আমাকে হয় কি সাপ্লাই দিবে, কেন্দ্র সাপ্লাই দিবে, অথবা কি দিবে, বিন্দু সাপ্লাই দিবে। 5 3 এবং 4 নম্বরে আমাকে প্রদত্ত বৃত্ত কি সাপ্লাই দিয়েছে, 3 এবং 4, এখানে আমার প্রদত্ত বৃত্ত সাপ্লাই দিয়েছে কেন্দ্র, রাইট? 5 এবং 6 এই দুটো আমাকে কি সাপ্লাই দিবে, বিন্দু। কারণ 5 আর 6 কেন্দ্র দেওয়া আছে। পুরো ঘটনাটা কি বুঝাতে পারছি? প্রদত্ত বৃত্ত আমাকে কিভাবে হেল্প করতেছে নির্ণয় বৃত্ত নির্ণয় করতে? দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা সে আমাকে সাপ্লাই দিবে, আমাকে প্রোভাইড করবে। বুঝাতে পারছি? এটুকু একটু লিখে রাখেন, এটুকু খাতায় লিখে রাখেন। একটা বৃত্ত নির্ণয় করতে গেলে আমার দুইটা জিনিস লাগে, কেন্দ্র এবং বিন্দু। অন্য একটা সমীকরণ, বৃত্তের সমীকরণ আমাকে যে কোনো একটা জিনিস বা একটা বিন্দু আমাকে প্রোভাইড করতে পারে। দুইটা প্রোভাইড করলে প্রদত্ত বৃত্ত এবং নির্ণয় বৃত্তের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, দুইটা একই হবে। এটা লিখে রাখেন। ছেলেদের মধ্যে কেউ মিস আছে? লিখছি, সহজ জিনিস। ওকে, 5 কেন্দ্র দেয়া রয়েছে, রাইট? তো কেন্দ্র যেহেতু ডিরেক্টলি দেয়া রয়েছে, সো মনে করি বৃত্তের সমীকরণ, কমা x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। সমীকরণ নাম্বার 1 দেয়া আছে বৃত্তটির কেন্দ্র কত বলতো? বৃত্তটির কেন্দ্র 4,5। সুতরাং 1 নং বৃত্তটি 4,5 কেন্দ্রগামী। আচ্ছা, x - 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। ইকুয়েশন নাম্বার 2। এখন এই 2 নং বৃত্তটি কত বিন্দু দিয়ে যাবে সেটা আমরা প্রদত্ত সমীকরণ নির্ণয় করব, রাইট? তাহলে আমরা লিখি প্রদত্ত সমীকরণ কি দেয়া আছে? প্রদত্ত সমীকরণে দেয়া আছে x² + y² plus 4x, then কত, -6y - 12 is equals to 0। এখন এটাকে আমরা একটু মডিফাই করব, বা x² + y² plus 2 * 2 * x plus 2 * -3
ইন্টু বাই মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। সুতরাং প্রদত্ত বৃত্তের স্থানাঙ্ক, প্রদত্ত বৃত্তের প্রদত্ত বৃত্তের কেন্দ্র, প্রদত্ত বৃত্তের কেন্দ্র কি আসবে? -2, +3। এটা কি আসবে? প্রদত্ত বৃত্তের কেন্দ্র। কোনো কনফিউশন আছে? প্রদত্ত বৃত্তের কেন্দ্র কিভাবে আসলো? আচ্ছা, তাহলে এই কেন্দ্র যে এটা আসলো সেটা কি 2 নং বৃত্ত কি হবে? কি প্রদত্ত বৃত্তের কেন্দ্রগামী? 2 নং বৃত্তটি তাহলে কি হবে? প্রদত্ত বৃত্তের কেন্দ্রগামী। তাহলে লিখি একটু বর্ণনা আকারে, যেহেতু নির্ণয় বৃত্তটি পরীক্ষা হলে এই লাইনগুলো না লিখলেও চলবে, আপাতত শেখার জন্য এই লাইনগুলো প্র্যাকটিস করো। যেহেতু নির্ণয় বৃত্তটি প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বা অতিক্রম করে, সুতরাং 2 নং বৃত্তটি -2, 3 বিন্দুগামী, তাহলে আমি যদি এখন বিন্দুর মান বসাই -2 -4 হোল স্কয়ার প্লাস 3 -5 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার, বা -6 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার, বা 36 প্লাস 4 ইজ ইকুয়ালস টু r স্কয়ার। সুতরাং r স্কয়ার ইজ ইকুয়ালস টু 40। এখন এই r স্কয়ার ইজ ইকুয়ালস টু 40 কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা কি পেয়ে যাব? প্রদত্ত নির্ণয় বৃত্তের সমীকরণ পাবো। সো 2 নং সমীকরণ r স্কয়ার ইজ ইকুয়ালস টু 40 বসিয়ে পাই। 2 নং সমীকরণে r স্কয়ার ইজ ইকুয়ালস টু 40 বসিয়ে পাই। So x minus 4 whole square plus কোনো সাউন্ড হবে না 40 বা x square minus 2 into x into 4 plus 4 square plus y square minus 2 into y into 5 plus 5 square minus 40 is equals to 0, বা x square minus 8x plus 16 plus y square minus 10y plus 25 minus 40 is equals to 0. সুতরাং x square plus y square minus 8x minus 10y 16 plus 25 এ কত হয়? 49। যোগ বিয়োগ ভুলে গেছি। 41 minus 40 তাহলে কি থাকে? +1 is equals to 0। মিলছে সমীকরণ? মিলছে? মিললে এই ভাই নির্ণয় বৃত্তের সমীকরণ, যদি মিলে যায় এই ভাই নির্ণয় বৃত্তের সমীকরণ। না মিললে বাসায় যে মিলে তারপর বানাবো। মিলছে? 5 এর 5 যদি এরকম হয় শেষ করে 5 এর 6 করেন। বাসায় করবো না তো স্যার, আপনি করে দিন। 5 এর 6 মানে 6 পরেন, আগে দেখেন পরেন, করতে তো হবে অ্যাটলিস্ট একবার করেন। কি বলছে? একটি বৃত্তের কেন্দ্র দেওয়া রয়েছে এবং বৃত্তটি এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বৃত্তটি সমীকরণ নির্ণয় করে। একই জিনিস রাইট? না এখন করতে হবে না, বুঝতে পারছি এটা পুরোটা? আচ্ছা আসেন 5 এর 7 করার জন্য আমাদের 3.3 এর হেল্প লাগবে। মনে আছে নির্ণয় পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করেছিলাম? হাফ ইন্টু x1 x2 x3 y1 y2 y3 1 1 1 মনে আছে? তাহলে খেয়াল করেন, প্রশ্নটা করেন। তিনটি বৃত্তের তিনটি বিন্দুর স্থানাঙ্ক a হচ্ছে a, -1, b হচ্ছে 0, -2, c হচ্ছে -2, -4 এবং এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দেয়া আছে কত? 1। ঠিক আছে? তাহলে আমাকে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা প্রদত্ত বৃত্তের বা প্রদত্ত বিন্দুগুলোর মধ্যে সি বিন্দু কে হচ্ছে কেন্দ্র। সি বিন্দু হচ্ছে কি? কেন্দ্র। আর সি বিন্দু কেন্দ্র এবং কোন বিন্দু দিয়ে যায়? এ বিন্দু দিয়ে যায়। সি বিন্দু কেন্দ্র ভালো কথা, সি বিন্দু কেন্দ্রের জন্য তো আমার কাছে দেয়াই রয়েছে সি বিন্দুর স্থানাঙ্ক। কিন্তু যেহেতু বলেছে আমার বৃত্তটা এ বিন্দু দিয়ে অতিক্রম করবে, যেহেতু বলে দেওয়া আছে এ বিন্দুকে অতিক্রম করবে, এই বিন্দুটাকে আমার পুরোপুরি আছে
না, তাহলে এই বিন্দুর মানটা বের করার জন্য, পুরোপুরি মানটা বের করার জন্য আমাকে সেই পুরো স্টেপ মেনটেন করে তারপরে আমরা আসতে হবে না, এটা পুরো একটা কমপ্লেক্স সৃজনশীল। এই অঙ্কটা পুরো একটা কমপ্লেক্স সৃজনশীল বলতে পারো, গ এবং খ এবং গ পার্ট 8 মার্কসের কোশ্চেন। বুঝতে পারছি? তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? এ বিন্দু বের করতে হবে, সেই এ বিন্দুর সাহায্যে তারপরে এই পুরো অঙ্কটা আবার করতে হবে, রাইট অর রং? কারণ আমার কেন্দ্র দেয়া আছে, কেন্দ্রগামী হবে, তারপরে বাকি যেভাবে প্রসেসে যাওয়া যায়। বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে এটা নিয়ে? আচ্ছা ফাইন, তাহলে লিখে ফেলি 5-এর 7। 5-এর 7-এর ন্যায় কোনো অঙ্ক আমার বইতে এখন পর্যন্ত পাইনি, অন্য বইতে থাকতে পারে, এটা একটা এক্সেপশনাল আছে। 5-এর 7 দেয়া আছে। মনোযোগ দেন, এগুলো রিপিট করার সময় পাবো না। দেয়া আছে 3টি বিন্দু, a, -1, b, b হচ্ছে 0, -2, c, -2, -4 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ, বিন্দু ত্রয় বা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ, ABC এর ক্ষেত্রফল সমান 1 বর্গ একক, 1 বর্গ একক দেওয়া আছে। এটা তো পুরোটা আমরা লিখলাম। তো এখন আমরা লিখবো, আমরা জানি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইনটু x1 x2 x3 y1 y2 y3 1 1 1, রাইট? সাইডে বর্গ একক কথাটা লেখা যেতে পারে, বর্গ একক। ওকে, x1 কত? a, x2 কত? 0, x3 কত? -2, রাইট? তাহলে এখানে বসায় দিই হাফ a 0 -2, y কত? -1 -2 -4, 1 1 1 বর্গ একক। বলেন। হাফ ইনটু কি হবে না? যদি আপনি এসএসসি নিয়মেও করতে চান, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, সেক্ষেত্রেও আপনাকে আগে স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুগুলোকে প্লট করতে হবে। প্লট করে কোনটা ঘড়ির কাঁটার আগে পরে সেটা বসাতে হবে। এখানে বিন্দু দেওয়া আছে কয়টা? 3টা। তাহলে আপনি যেটা দিয়ে শুরু করবেন সেটা দিয়ে আপনাকে কি করতে হবে? শেষ করতে হবে। চাইলে ওইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই প্রসেসে করার সুবিধাটা কি? সবাইকে ওর মধ্যে কি মজা? তাকায় রয়েছে। আচ্ছা, এদিকে দেখি, এখানে কি প্রথম রো থেকে সেকেন্ড রো বিয়োগ করলে এই 1 1 এ কি তৈরি হয়? 0। সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করলে কি হয়? 1 1 এ কি হয়? 0। আমরা বলেছিলাম এই প্রসেসে 0 আনাই আমাদের মূল উদ্দেশ্য, বলেছিলাম। আচ্ছা, তাহলে খেয়াল করি, ইজ ইকুয়ালস টু হাফ ইনটু a -0 -1 + 2 1 -1 0 + 2 -2 + 4 1 -1। দেন থার্ড কলাম, থার্ড রো আনটাচড অবস্থায় রাখবো। থার্ড কলামে কোনো কাজ করব না। তারপর a -0 a 0 + 2 2 -2, এখানে আসবে হচ্ছে +1 +1, এখানে আসবে +2, এখানে -4 0 0 1। এখন আমরা এই 1 এর সাপেক্ষে কি করব? বিস্তৃতি করব, রাইট? তাহলে জিনিসটা কি দাঁড়াবে? হাফ ইনটু 1 1 এর সাপেক্ষে যদি সারি বাদ দিয়ে কলাম বাদ দিয়ে আমার কাছে কি থাকতেছে? a 2 1 2। বুঝতে পারছি? a 2 1 2।
তাহলে কি আসবে এখানে? এগুলো বর্গ একক লিখবেন। তাহলে এখানে কি আসবে? হাফ। হ্যাঁ বলেন। আচ্ছা হাফ ইন্টু ওয়ান তো হাফ, তাহলে এ আর টু গুণ হবে কি হবে? 2a, আর এখানে 2 ইন্টু ওয়ান গুণ হবে হবে কি? -2। তাহলে এখান থেকে যদি 2 কমন যায়, 2 কমন গেলে কি আসে? a -1। 2 আর 2 কাটাকাটি গেলে কত আসবে? a -1 বর্গ একক। রাইট অর রং? a -1 বর্গ একক। প্রশ্ন মতে a -1 বর্গ একক সমান সমান কত? 1 দেওয়া আছে। প্রশ্ন মতে a -1 বর্গ একক সমান সমান 1 দেওয়া আছে। সেখানে লিখবো প্রশ্ন মতে a -1 is equals to কত? 1, বা a is equals to 1 plus 1, সুতরাং a is equals to 2। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া ছিল? এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া ছিল? একটা প্রাণীয় a, -1, তাহলে কি হবে? 2, -1 শেষ। এটা ছিল, এটার হবে একটা সৃজনশীল প্রপার্টি। এটা শেষ করব, পুরো মুছে শুরু করুন। সবাই এমন কোনো কিছু আমি হোমওয়ার্ক দেই না যেটার টপিক আমি আলোচনা করি না। বুঝতে পারছেন? তো মিলবে অবশ্যই। এটা শেষ এই পার্ট। এখন এটা গেল কিন্তু একটা পার্ট। এখন এইটা আরেকটা অংশ কি হবে বলেন? আরেকটা অংশ কি হবে? এরপর থেকে আবার শুরু হবে মনে করি। এরপর থেকে আবার শুরু হবে কি? মনে করি বৃত্তের সমীকরণ এত। সেটাকে আমি নাম্বার দিব কত? 1 নাম্বার লিখবো। খেয়াল করে শুনেন, আমি এটা করব না। যেহেতু প্রশ্ন মতে 1 নং বৃত্তটি সি সমান কত দেয়া আছে? -2, -4 বিন্দুগামী বা সরি কেন্দ্রগামী। তো এক্স এইচ আর কে এর জায়গায় আমি কত বসাবো? -2, -4 বসাবো। বসাইলাম। আচ্ছা, তারপরে এই বৃত্তটা আমার কত বিন্দুগামী? আমি 2 নং সমীকরণ পাবো। 2 নং সমীকরণ পাওয়ার পর 2 নং সমীকরণ কত বিন্দু দিয়ে যাবে? এ বিন্দু দিয়ে যাবে। এ বিন্দু কত? 2, -1। তাহলে আমি আর স্কয়ারের মান পাবো না? একই অঙ্ক অলরেডি 3 বার করাইলাম। আর স্কয়ারের মানটা কোথায় বসাবো? 2 নং সমীকরণে। আমি টোটাল মূল আমার নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। বুঝাতে পারছি? এই অংশটুকু আমাকে করে দেন তো, সময় 2 মিনিট করে দেন। দেখি এতক্ষণ যে করালাম কি বুঝলেন? এই অংশটুকু করে দেন। আপনার শেষ দেন করতে দিয়েছি। শুরু করি। 6 নাম্বার কি বলছে সবাই? প্রশ্নের দিকে 6-এর 1, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক -5,7 এবং x অক্ষকে স্পর্শ করে। তাহলে মনে করেন বেসিক ক্লাস, যদি কোনো একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্রটা যদি আমরা h, k বলি, তাহলে এই বিন্দুতে আসার জন্য মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব আসতে আমার h খরচ হয়েছে, এবং এইটুকু থেকে এইটুকু পর্যন্ত আমার কি k খরচ হয়েছে। কেটা কি আমার মূলত আসিফ, আমি এখানে বুঝাচ্ছি, তুমি খাতার দিকে তাকাচ্ছ, এই জন্য একটু পরে আবার প্রশ্ন করবা। এখন এই বিন্দু থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কি? কে কি আমার কেন্দ্রের কোটি।
এইচ কি আমার কেন্দ্রের ভুজ, তাহলে এই বৃত্তটা আমার এক্স অক্ষকে স্পর্শ করেছে, রাইট? যদি কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে আর কেন্দ্রের ভ্যালু যদি আমার দেওয়া থাকে, তাহলে অটোমেটিক্যালি আর কি আমি এই মডুলাস অফ কে দিয়ে আমি কি ওই ব্যাসার্ধের মানটা বের করে ফেলতে পারি না? আবার বোঝেন যারা বোঝেন নাই, যে আমার এই বৃত্তটা যদি এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তটার কেন্দ্র থেকে সেই স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটাই কি আমার বৃত্তের ব্যাসার্ধ। এবং এটা যদি আমার এইচ কমা কে হয়ে থাকে, এক্স অক্ষকে স্পর্শ করলে মডুলাস অফ কে, কারণ কে এর মান ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে, আমরা প্রথম চতুর্ভাগে দেখাই, এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে উক্ত বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মান, বলা যায় কেন্দ্রের কোটির পরম মান হবে, বলা যায়। ওকে ফাইন, বুঝতে পারছি, অঙ্ক শেষ। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। 6 নাম্বার, হ্যাঁ করাবো তো অবশ্যই। 6-এর 1 কি বলছে দেখেন, 6-এর 1 কি বলছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্রের স্থান জ্ঞাত এবং এক্স অক্ষকে স্পর্শ করেছে। তাহলে কি লিখবো, মনে করি বৃত্তের সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে অবশ্যই আমরা আদি সূত্র ব্যবহার করব। মনে করি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x, h whole square plus y, k whole square is equals to r square, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন এই বৃত্তটা যেহেতু বৃত্তটি কোন অক্ষকে ছেদ করে, x অক্ষকে, যেহেতু অবশ্যই শর্তটা লিখতে হবে, যেহেতু বৃত্তটি x অক্ষকে ছেদ করে না স্পর্শ করে, স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করেছে সুতরাং বা করে, সুতরাং বৃত্তটির কেন্দ্র, বৃত্তটির ব্যাসার্ধ হবে r is equals to কেন্দ্রের কোটির পরম মান, কেন্দ্রের কোটির পরম মান আমরা শিখিয়েছিলাম r is equals to modulus of k, মনে আছে? এখন তাহলে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ r, এখানে আমার কেন্দ্র দেয়া আছে কত, দেয়া আছে কত, মাইনাস। আচ্ছা, তাহলে এই যেহেতু কথাটা আগে এই দেয়া আছে কথাটা লিখে রাখো, দেয়া আছে বৃত্তটির কেন্দ্র কত দেয়া আছে, আবার বলেন, -5,7 দেয়া আছে। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ হবে মডুলাস অফ 7, অর্থাৎ 7 একক। বুঝতে পারছি? সুতরাং 1 নং বৃত্তটির কেন্দ্র -5,7 এবং ব্যাসার্ধ আর লেখা লাগবে না, এবং ব্যাসার্ধ 7 একক, সেইটুকু লিখলে আমরা বলতে পারি সুতরাং x -5 whole square plus y -7 whole square is equals to 7 square, বা x plus 5 whole square plus y -7 whole square is equals to 49, বা x square plus 2 into x into 5 plus 5 square plus y square minus 2 into y into 7 plus 7 square minus 49 is equals to 0. সুতরাং x square plus y square plus 10x minus 14y is equals to 0, কারণ 49 minus 49 এ কাটাকাটি চলে যাবে। দেখেন তো মিলছে কিনা, কোথায়, ও আচ্ছা কোথায়, ও আচ্ছা হ্যাঁ, প্লাস 25 রয়ে গেছে, সরি প্লাস 25 রয়ে গেছে, একটা 5 স্কয়ার রয়ে গেছে, ইজ ইকুয়ালস টু 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। মিলছে? মিলছে? 6-2 পরে
যাদের হয়ে গেছে 6-2 পরে সেম জিনিস দেওয়া আছে কিনা। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্রের স্থানাঙ্ক 1, -3 এবং x অক্ষকে স্পর্শ করেছে। একই জিনিস কিনা বলেন? একই জিনিস। আচ্ছা, এখন তাহলে 6-3 নাম্বারটা পড়েন। 6-3 নাম্বারে কি বলা আছে দেখেন, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র 4, বিন্দুতে এবং y অক্ষকে স্পর্শ করেছে। বলেন তো একই অঙ্ক কিনা? পুরোটা হুবহু, শুধু এখানে কি লিখবেন? y অক্ষকে স্পর্শ করেছে, সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ r কেন্দ্রের ভুজের পরম মান। বাকি সবকিছু সেম না? আমাকে 6-3 করে দিবেন আপনারা। এটা রইল, মুছবো না, 6-3 করে দিবেন। হ্যাঁ, এখন 6-3 করে দিবেন। 6-4 হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে। 6-3 করবেন। ছয় তিন করবেন। ইনফরমেশনটা আমার জন্য কাজে লাগবে, বাট একটা জিনিস মাথায় রাখো, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা দুইটা ইনফরমেশন শিখেছিলাম, r = মডুলাস অফ k, রাইট? সেটা যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে কাজে লাগবে, কেন্দ্র না দেওয়া থাকলে কিন্তু আমার কাজে লাগার আরো একটা জিনিস আছে, c = g²। মনে আছে? এক্স অক্ষকে স্পর্শ করলে আর y অক্ষকে স্পর্শ করলে r = মডুলাস অফ h। যদি আমার কেন্দ্রের মান দেওয়া থাকে আর দেওয়া না থাকলেও আরেকটা ইনফরমেশন কাজে লাগে, c = f²। তাহলে এখানে আমরা c = f² এবং g² এই ইনফরমেশন কাজে লাগাবো, কারণ এখানে কেন্দ্রের মান দেওয়া নাই। 6-এ আমার কেন্দ্রের মান দেওয়া ছিল, তাই আমরা r এর ভ্যালুটা দিয়ে কাজ করেছিলাম। বুঝাতে পারছি? যখন যেখানে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের ইউজ অফ ইকুয়েশন চেঞ্জ করতে হবে, সূত্রের ব্যবহার চেঞ্জ করতে হবে। বুঝাতে পারছি? তাহলে খেয়াল করেন কি বলেছে, যে আমার দুটি বিন্দু দেওয়া আছে এখানে, কি কি? 3,0 এবং 7,0 দুটি বিন্দু দেওয়া আছে। 3,0, 7,0 দুটি বিন্দু দেওয়া আছে। এই যে দুটি বিন্দু দেওয়া আছে, দুটি বিন্দুতে দুটি সমীকরণ পাবো কি পাবো না? এবং এই ক্ষেত্রে আমি কি বৃত্তের আদর্শ সূত্র ব্যবহার করবো কি করবো না? আদর্শ সূত্র ব্যবহার করবো, কারণ এখানে কেন্দ্রের মান ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক কোনোভাবেই দেওয়া নেই। ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক কোনোভাবেই দেওয়া নেই, তাই এখানে আমরা বৃত্তের আদর্শ সূত্র ব্যবহার করব। বৃত্তের আদর্শ সূত্র ব্যবহার করে দুটি বিন্দু দেওয়া আছে, দুটি বিন্দুতে দুটি সমীকরণ আউটপুট বের করব। দুটি সমীকরণের আউটপুটের সাহায্যে c = g² ইউজ করে যেটা আমার কাছে আননোন, সেই আননোনটাও বের করতে পারবো। আলটিমেট টার্গেট কি? g, f, c এর মান বের করা। আলটিমেট টার্গেট কি? g, f, c এর মান বের করা। অর্থাৎ 7 এর অঙ্কগুলো আর 3 এর অঙ্কগুলো একই জিনিস, জাস্ট এখানে নতুন কন্ডিশন অ্যাড করছে, শর্ত। 3 এর অঙ্কগুলোতে ডিরেক্ট বিন্দুগুলো দেয়া ছিল, এখানে ডিরেক্টলি বিন্দুগুলো সম্পূর্ণ চিন্তা দেয়া নেই। বুঝাতে পারছি? 7 এর অঙ্ক কিভাবে করতে হবে? 7 এর 1 নম্বর আমি করে দিব, একই সাথে 7 এর 2 নম্বরটা করে ফেলি। একটি বৃত্ত 1,2 এবং 3,2 বিন্দুতমে এবং x অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। একই অঙ্ক কিনা? c = f², হ্যাঁ, c = g²। 7 এর 2 এ c = g², 7 এর 1 এ c = f² সমীকরণ। এই দুইটা অঙ্ক কতবার বোর্ডে আসছে একটু খেয়াল করেন। বুঝাতে পারছি? কতবার বোর্ডে আসছে দেখছেন? আচ্ছা, তাহলে আমি 7 এর 1 করাচ্ছি, আপনারা 7 এর 2 করবেন। 7 এর 1 খেয়াল করেন, 7 এর 1। সো ফার্স্ট এখানে কি দিয়ে শুরু করব? মনে করি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। মনে করি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটা গেল 1 নং সমীকরণ। দেয়া আছে বৃত্তটি 3,0 এবং 7,0 বিন্দুগামী।
বিন্দু গামী। ওকে, এটা দেয়া আছে। এখন 1 নং বৃত্তটি 3,0 বিন্দুগামী হলে 1 নং বৃত্তটি 3,0 বিন্দুগামী হলে মান বসাই 3 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2g ইন্টু 3 প্লাস 2f ইন্টু 0 প্লাস c ইজ ইকুয়ালস টু 0, বা 9 প্লাস 0 প্লাস 6g প্লাস 0 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। সুতরাং 9 প্লাস 6g প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ইকুয়েশন নাম্বার 2। আবার 1 নং বৃত্তটি 70 বিন্দুগামী হলে 1 নং বৃত্তটি 70 বিন্দুগামী হলে আবার 1 নং বৃত্তটি 7,0 বিন্দুগামী হলে, so 7 square plus 0 square plus 2 into g into 7 plus 2 into f into 0 plus c is equals to 0, বা 49 plus 0 plus 14g plus 0 plus c is equals to 0। সুতরাং 49 plus 14g plus c is equals to 0। ইকুয়েশন নাম্বার 3। যদি আমরা 2 নং ইকুয়েশন বা 3 নং ইকুয়েশন থেকে 2 নং ইকুয়েশন বাদ দেই, c আর c কাটাকাটি দিয়ে আমাদের g এর ভ্যালুটা চলে আসে, রাইট? তাহলে 3 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, তাহলে 3 নং সমীকরণ ছিল 49 প্লাস 14g প্লাস c ইজ ইকুয়ালস টু 0, 9 প্লাস 6g প্লাস c ইজ ইকুয়ালস টু 0, মাইনাস মাইনাস মাইনাস, এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে আমরা পাচ্ছি 40, এখান থেকে আমরা পাচ্ছি 8g ইজ ইকুয়ালস টু 0, বা 8g ইজ ইকুয়ালস টু মাইনাস 40। সুতরাং g ইজ ইকুয়ালস টু মাইনাস 5। g এর মান পেয়ে গেছি। g এর মান 2 নং সমীকরণে বসালে c এর মান পাবো। ওকে, ফাইন, মুছি উপরেরটা। 2 নং সমীকরণে g is equals to -5 বসিয়ে পাই 2 নং সমীকরণে g is equals to -5 বসিয়ে পাই g is equals to -5 বসিয়ে পাই 9 plus 6 into -5 plus c is equals to 0, বা 9 minus 30 plus c is equals to 0, বা minus 21 plus c is equals to 0, সুতরাং c is equals to plus 21। ঠিক আছে, এখন যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, সুতরাং c is equals to f square। যেহেতু এটুকু লেখা হচ্ছে, যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, সুতরাং c is equals to f square। c এর মান কত? 21। f স্কয়ার এর মান কত জানি না, তাহলে f এর মান কত হবে? রাইট, প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস কেউ একজন যুক্তি দিতে পারবা? এই ধরনের অঙ্ক তো বর্ষণ, এটা কি সংখ্যা? হ্যাঁ, ব্যাসার্ধ তো একটা সংখ্যা, তো ব্যাসার্ধ তো প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস নেই না, কারণ সেটা আসলে একটা দূরত্ব নির্দেশ করে, সেই জন্য সেটা প্লাস মাইনাস হতে পারে না। বাট এফ একটা বিন্দু নির্দেশ করে এবং বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস দুটোই হতে পারে, তাই এখানে প্লাস মাইনাস আমরা নিব। বুঝতে পারছি? জি এর মান, এফ এর মান, সি এর মান পেয়ে গেছি। এখন সমীকরণ বসায়
দিয়ে অঙ্ক শেষ। তো 1 নং সমীকরণে মাত্র একটা পেন্সিল আনতো। d is equals to minus 5, f is equals to plus minus root over 21, c is equals to 21, বসিয়ে পাই। So x square plus y square plus 2 into minus 5 into x plus 2 into plus minus root over 21 into y plus 21 is equals to 0. সুতরাং x square plus y square minus 10x plus minus 2 root over 21y plus 21 is equals to 0. So root কিন্তু শুধু 21 এর উপরে y এর উপরে নয়। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। সাথে 2 নম্বর প্রশ্নটা পড়ি। কেন বুঝি নাই? যা রান্না করবি কথা না শেষ। সাথে 2 নম্বর প্রশ্নটা করছি। তাহলে 1 2 3 4 3 5 6 এগুলো পুরোপুরি শেষ। সাতের 1 2 শেষ হলো। সাতটা আমাদের খুব মানে 7 8 9 আসলে কোনো কিছুই এখান থেকে আসলে ফালায় দিব বা করাবো না এরকম কোনো সুযোগ নাই। 4 নাম্বারটা আমরা সবার শেষে করবো, কারণ সেটার জন্য আমার সরলরেখার কনসেপ্ট আগে ক্লাস নিয়ে তারপরে করাতে হবে। তাহলে এই যে পর্যন্ত আমরা করালাম, যে কটা আমরা ফুললি কমপ্লিট করলাম, এবং উদাহরণেরও কিন্তু খেয়াল করে দেখেন, উদাহরণে কিন্তু আমরা 6 পর্যন্ত কভার করেছি, আচ্ছা 10 পর্যন্ত কভার করেছি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, এগুলো কিন্তু আচ্ছা আমি বলতেছি। উদাহরণের 1 2 3 4 5 এগুলো কভার করা, 6 7 7 হচ্ছে সরলরেখার সাহায্যে। উদাহরণের 8 9 10 উদাহরণের। আর অনুশীলনীর 1 পুরোটা 2 পুরোটা 3 পুরোটা 7 পুরোটা 5 পুরোটা 6 পুরোটা 1 2 3 5 6 পুরোটা, সাথে শুরু কত 1 2। বুঝতে পারছি? এগুলো নেক্সট ক্লাসে সবার খাতায় আগে চেক করব, দেন ক্লাস শুরু করব। সবার খাতায় আগে চেক করব, দেন ক্লাস শুরু করব। নেক্সট ক্লাসে আবারও বলতেছি, সবার খাতা আগে চেক করব, দেন ক্লাস শুরু করব। 10 মিনিট আগে আসবেন। নেক্সট ক্লাস 3:50 এ আসবেন। নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার 3:50 এ আসবেন। বা আবার বলতে হবে 3:50 এ আসবেন, খাতা দেখাবেন, ক্লাসে ঢুকবেন। ঠিক আছে? 4:50 দিতে হবে। স্যার চলে যাবেন, সমস্যা নাই, কিন্তু তো ওই জিনিসগুলো তো একটু মিস হয়ে যাবে, ওগুলোকে আবার করে নিতে হবে। চেষ্টা করব